মেম্বার্স ডেলিগেশন অ্যালাউ করেছিলেন, তাই আমাদের সাথে 7 জন এই ধরনের জেনুইন ভোটার্স, কেউ 30 বছরের ভোটার, কেউ 25 বছরের ভোটার, কেউ মিনিমাম 20 বছরের ভোটার, তাদের এপিক কার্ড, আধার কার্ড এবং ভোটার তালিকা থেকে কিভাবে নাম বাদ দেওয়া হয়েছে সেটা সাথে নিয়েই তারা এসেছিলাম। এরা পিছনে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে বিজেপির ডায়মন্ড হারবার অর্গানাইজেশন ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী মধু কুমার, আমাদের মন্ডল প্রেসিডেন্ট, কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট, ইভেন বিজেপির যে ইউনিট আছে শক্তি কেন্দ্র, যেটা 6টা করে বুথ নিয়ে সেই ইউনিট, অর্গানাইজেশন ইউনিট বুথের উপরে, সেই শক্তি কেন্দ্র প্রমুখরাও অনেকে আছেন। আর বাকিরা 18 জন নিচে ওয়েট করছেন, যেহেতু তারা এখানে অ্যালাউ ছিলেন না, বাইরে। এটা মানে হিমশৈলের একটা চূড়ামত। এই ধরনের নক্কারজনক ভিডিও, যে চোর ভিডিওগুলো পঞ্চায়েতে চুরি করেছে এবং অধিকাংশই 15, 16, 17, 18 টাকা দিয়ে নইলে ভুয়ো খাতা দিয়ে পিএসসির মাধ্যমে নিয়োগ হয়েছে, তার অধিকাংশ ভিডিও এই নোংরামি কাজের সঙ্গে যুক্ত। এবং খুব দুর্ভাগ্যজনক হলো সত্যি, রিটার্নিং অফিসার আর এআরও, এসডিও যারা ডায়মন্ড হারবার, আলিপুর সহ গোটা রাজ্যের অনেক এসডিও, কেউ কেউ রুখেছেন, কিন্তু অনেকেই এই অপকর্মে সামিল হয়েছেন। আর এটা ভার্বাল কনসেন্ট দিয়েছে জেলা শাসকরা, পূর্ণেন্দু মাঝির মতো জেলা শাসক, সুমিত গুপ্তর মতো জেলা শাসক, যারা সারাক্ষণ পিসি ভাইপোর পদহেলন এবং চটি চাটার কাজ করে। স্বাভাবিকভাবে এবারের ভোটার লিস্টে পশ্চিমবঙ্গে যে ধরনের কারচুপি, বিডিওদের নেতৃত্বে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের একাংশ, ডাটা এন্ট্রি অপারেটর এবং আইপ্যাকের লোকেদের যোগসাজশে সংগঠিতভাবে চুরি করা হয়েছে, এটা ভূভারতে কোনোদিন কোথাও হয়নি। এবং এরা এতটাই ডেসপারেট, এই ডিএম সহ এই সিও আরিজ আফতাবরা গত ডিসেম্বর মাসে সমস্ত ভারতবর্ষের যারা ইলেকটোরাল অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইনক্লুড করার ব্যবস্থা করুন। সবাই আবেদন করবে না, আপনার দায়িত্ব। আমি শুধু আপনাদের কাছে দুটো আইনি দিক তুলে ধরছি। 1960 সালে জনপ্রতিনিধিত্ব আইনে সেকশন 23 ইনক্লুশন অফ দি ইলেকটোরাল খুব ক্যাটেগরিক্যালি বলা আছে যে কোন জেনুইন ভোটারকে তুমি ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারো না। 1960-এর লোকসভায় পাস হওয়া আইনের সেকশন 23। সেকেন্ড থিং, আমার নাম আপনি বাদ দেওয়ার জন্য কমপ্লেন করতেই পারেন, ফর্ম 7। তাতে কি আছে? তাতে বিডিও বা তার নিযুক্ত যে অফিসার, হিয়ারিং যিনি করবেন, যাকে পাওয়ার ডেলিগেট করা আছে, তাকে নোটিশ করতে হবে আমাকে, এবং আমাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। আপনারা সেকশন 7 এর নোটিশ পেয়েছেন? পেয়েছেন? বলুন। চোর মমতা শুধু চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, রেশন চুরি করেনি, চোর মমতা ভোটারও চুরি করেছে। বলুন, আপনার পরিচয় বলুন। আমার নাম মমকেশ কয়াল, আমি মন্ডল কিষাণ প্রেসিডেন্ট। আমার ভোটার কোন মন্ডল কিষাণ প্রেসিডেন্ট? কোন ফলতা থানা মন্ডল কিষাণ মোর্চা প্রেসিডেন্ট। কতদিন ভোট দিচ্ছেন? এপিক কার্ড দেখান। 95 সালের ভোট। 95 সালের আমার ভোট। দেখুন, হোয়াট ইজ দিস? এটা কোন পশ্চিমবঙ্গ? আপনি নাম বলুন। আমার নাম সুকান্ত প্রামাণিক, ফলতা 4 নম্বর। আপনি এপিক দেখান, কতদিন ভোট দিচ্ছেন?
দেখুন আমার এই নামটা ডিলিট করা হয়েছে ভোটার কার্ড থেকে। আর মামাটি মানুষ আমার আগের যে ভোটার লিস্ট ছিল এখানে দেখুন সুকান্ত প্রামাণিক আমি জীবিত আছি, আর এখানে আমার নামটা ডিলিট করা হয়েছে। সব থেকে বড় কথা, দুটো ভোটার লিস্টই আমি নিয়ে এসেছি আপনাকে দেখানোর জন্য। বলুন দিদি বলুন, আমি মাধু কুমার। আমি এবারে কত সালের ভোটার বলুন? আমি আধার কার্ড দেখান, এপিক দেখ 96 থেকে। কি করেছে দেখুন। আমি এবারে জেডপি 66 এর প্রার্থী ছিলাম। এমনকি আমি পঞ্চায়েত মেম্বারও ছিলাম 2013 তে। আচ্ছা আমি রবীন্দ্রনাথ মন্ডল, আমি টকশো করবেন নাকি গণনার দিন আপনারা? আমার আইডেন্টি কার্ড এই, আমার নাম্বারটা বিপুল জয় তৃণমূলে। দেওয়া হয়েছে। এটা নিয়ে কটা টকশো হয় আমি দেখতে চাই। যারা লিখেন রাম মন্দিরের পক্ষে যে আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ, তারা কালকে কি নিউজ করে দেখতে চাই এটা কোন সংবিধানে আছে। 95 সাল থেকে ভোট দেওয়া লোক, তার ভোটাধিকার কেড়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে ফর্ম 7 জমা করা হয়নি, নোটিশ করা হয়নি। এটা কোন সংবিধানে লেখা আছে? এর বাইরেও দুটো ডিমান্ড আমাদের আছে। এই অফিসে আদি জাফতাব সাহেব 6 বছর আছেন, তিনি থাকবেন কি থাকবেন না ইসি উইল ডিসাইড। আমাদের কিছু থাকলে আমরা ইসিকে জানাবো। ওই পার্টটা বাদ দিয়ে বাকি জয়েন্ট সিও থেকে শুরু করে নিচের তলা পর্যন্ত সব সোমেন ব্যানার্জি আর শান্তনু মুখার্জি, মমতার দুটো পায়দাস নবান্নর 14 তলায় বসে থাকে। তারা এখানে তৃণমূল কংগ্রেসের কর্মচারী ফেডারেশনের লোকদের বেছে বেছে পাঠিয়েছে। অ্যাডিশনাল সিও থেকে ইউডি ক্লার্ক পর্যন্ত। আমরা 4th গ্রেডের লোকদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। এখানে পাঠিয়েছে। আমরা বলেছি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মচারী ফেডারেশনের কোন মেম্বারকে এই অফিসে রাখা যাবে না। যদি আগে না সরান, ভোট ঘোষণার পরে কি কোন পদ্ধতিতে সরাতে হয় ভারতীয় জনতা পার্টি সেটা জানে, এবং আমরা এক্সট্রিম লিমিট অব্দি যাব। থার্ড পয়েন্ট হচ্ছে ইলেকশন কমিশন ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে পরপর দুটো অ্যাডভাইসারি পাঠিয়েছে। এখন তো অর্ডার হয় না, এমসিসি চালু হলে ম্যান্ডেটারি অর্ডার আছে, ডাইরেকশন। অ্যাডভাইসারিকে সবসময় সব স্টেট গভর্নমেন্ট ওবে করে চলে। ইলেকশন কমিশনের অ্যাডভাইসারি মিনস ইটস এ অর্ডার, কিন্তু এই স্টেটে অ্যাডভাইসারিকে মানা হয় না। প্রথম ইলেকশন কমিশন বলেছে এর আগে নির্বাচনে অভিযুক্ত যে কোনো আইএস আইপিএস বা পুলিশ আধিকারিক বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক যাকে ইলেকশন কমিশন কোনো না কোনো অভিযোগের ভিত্তিতে সরিয়েছে তাকে রাখা যাবে না। প্রথম ডিজিপি পোস্টিং করেছেন আপনি, যিনি কলকাতা পুলিশ কমিশনার থাকাকালীন ইলেকশন কমিশন যাকে সরিয়েছে, প্রথম ডিজিপি করেছেন আপনি, ভুল প্রথম। দ্বিতীয়, বীরভূমের ডিএম পূর্ণেন্দু মাঝি থেকে ডিআইজি মুর্শিদাবাদ থেকে অসংখ্য আমরা উদাহরণ দেব যে যাদেরকে আপনি ইলেকশনের কমিশনের গাইডলাইনকে বুড়া আঙুল দেখিয়ে পোস্টিং দিয়েছেন, প্রতিদিন পোস্টিং দিচ্ছেন। সাথে সাথে আপনার পিডি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট, হেনা তেনা এপাং ওপাং ঝপাং, এগুলো কেউ মানবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট মেনে ইলেকশন কমিশন চলে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট মিন্স পুরো ডিস্ট্রিক্ট। তাতে আপনি বারুইপুর পুলিশের অফিসারকে আপনি রায়দিঘি পোস্টিং করে বলছেন সুন্দরবন পিডিতে আছে, পাশে তাকে জয়নগরে আনছেন, বলছেন বারুইপুর পিডিতে আমি ট্রান্সফার করলাম। এইভাবে জাগলারি করেছেন, তার তথ্য আমাদের কাছে আছে। লাস্ট যেটা আমরা এই প্রসঙ্গে বলেছি যে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে পলিটিক্যালি ইউজ করে লাটবাগানে একটি রাজনৈতিক সমাবেশ করে পুলিশকে ক্যাডারে পরিণত করে তাদেরকে দিয়ে ভোটের দিনের আগে পর্যন্ত যে যে কাজ অপকর্ম আছে, কেস পাওয়ার, অ্যারেস্ট, ওয়ারেন্ট এক্সিকিউশন, মিছিল মিটিং এর পারমিশন দেওয়া, বাধা দেওয়া, যত রকমের অপকর্ম নির্বাচন ঘোষণা চলাকালীন হবে সেগুলো করানোর ব্যবস্থা হয়েছে। এবং কিছু বাছাই করা পুলিশ অফিসারকে তাদেরকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ট্রাফিক, এই সমস্ত সাইডলাইন পোস্টিং করে রাখা হয়েছে সেম ডিস্ট্রিক্টে, যাতে তাদের মোবাইল ফোনের দ্বারা বা সিভিল পোশাক পরে বা তাদের কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে নির্বাচন পরিচালনা করতে পারে। ইতিমধ্যে 200-র বেশি এই ধরনের তথ্য আমরা জমা পেয়েছি, আমরা জমা দিচ্ছি না। এমসিসি চালু হলে ওটা আমরা দেব। তাই মিসইউজ অব দি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যাডভাইসারিকে বুড়া আঙুল দেখানো, এ বিষয়ে আমরা সতর্ক করেছি সিও যে আপনি যদি আর্লি মর্নিং এখন ব্যবস্থা নেন ফুল বেঞ্চ এলে, সেখানেও বলবো, এমসিসি চালু হলেও বলবো। সাগরদিঘি এবং ধূপগুড়িতে আপনার হাতে কিছু ছিল না, অবজারভারদের হাতে ছিল। আমরা সাগরদিঘি এবং ধূপগুড়ির মতো কে জিতেছে কে হেরেছে আমরা বলবো না। ওই ইলেকশনে আমাদের কোনো অ্যালিগেশন ছিল না। এবং সেন্ট্রাল ফোর্স, পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার এবং আমাদের ফাইন্যান্সিয়াল অবজারভার, এদের রোলও এক্সট্রাঅর্ডিনারি ছিল। আমরা কিন্তু এবারে সেটা করাবো, এটা বলে এসেছি মিস্টার আরিজ আফতাব। বাকি উনার 6 বছর থাকার জন্য উনার বিষয়ে যে বক্তব্য আছে আমরা আজকে এখানে বলছি না, এটা ইসির ফুল টিম মিলে সেখানে আমরা বলবো। আর ইন অ্যাডিশন যদি সুমন্তদা বলছি যে ইলেকশন আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের গণদেবতা জনতা জনার্দনকে অনুরোধ করব, আবেদন করব, দৃষ্টি আকর্ষণ করব যে কিভাবে 22শে জানুয়ারি প্রকাশিত হওয়া ভোটার লিস্টে শুধু ডায়মন্ড হারবার, ফলতা, সাতগেছিয়া নয়, গোটা রাজ্য জুড়ে কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার, ইতিমধ্যে তো পঞ্চায়েত, পুরসভা আপনারা ভোট দিতে পারেন, 21শে ভোট দেওয়ার জন্য নিদারুণ অত্যাচার সহ্য করেছেন, যে অত্যাচার ব্রিটিশরাও করেনি। তারপরেও কেবলমাত্র বিজেপি ফাংশনারিজের জন্য এই লোকগুলোকে, এবং বিশেষ করে এরা হিন্দু বলে, পশ্চিমবাংলায় হিন্দুদের ভোট দেওয়ার অধিকার নেই, রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় তোলার সুযোগ রয়েছে। এটাই চোর মমতার রাজত্বে তার প্রশাসন নতুন করে বাংলার সামনে আনলো। বিজেপি এর মুখোশ খোলার কাজ করবে এবং জাগ্রত জনগণকেও এ বিষয়ে এগিয়ে এসে প্রতিবাদ করার আবেদন জানাবে। বলছি সুমন্তদা, প্রত্যেক বছর ইলেকশন কমিশন 5ই জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করে, আর এবারে আপনাদের সবার অভিযোগ পাওয়ার পরে কমিশন বলেছিল যে না, এটা ন্যাশনাল লেভেলে নিখুঁত যাতে আরো ভোটার তালিকা হয়, ন্যাশনাল লেভেলে হয়েছে। এটা কিন্তু তারপরে হচ্ছে এরকম ভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেল। আপনি ওনাকে জিজ্ঞেস করুন, আপনি আরেকটা ফ্লোর উপরে উঠে চলে যান, আজিজ আফতাবকে জিজ্ঞেস করুন। ইনার সঙ্গে ফেস টাইমে কথা হচ্ছে মমতার, না অন্য কিভাবে হচ্ছে আমি জানি না। না আগের যে একটা ডাকাতকে রেখেছে দ্বিবেদীর মাধ্যমে যোগাযোগ হচ্ছে কিনা। সব ডাকাতগুলোই তো আছে, আলাপন ডাকাত আছে, দ্বিবেদী ডাকাত আছে, কোন ডাকাতই তো নবান্ন ছেড়ে যায়নি। এখানে কি উপঢৌকনের কোন রাজনীতি আছে এই না না, পলিটিক্যাল বায়াস। চোর মমতা এবং তার ভাইপোকে রাখতে হবে, ভোটার ভোট দেবে না, শিডিউল কাস্ট, হিন্দু, মতুয়া, রাজবংশী, এদের নাম কেটে বাদ দিয়ে দাও। এরা ভোট দিবে না, এরা কেটে নাম বাদ দিয়ে দাও। জাহাঙ্গীর যাতে, ওরা আপনার মায়ের নাম রেখেছে বলুন, কাকিমা মারা গেছে তার নাম রেখেছে, এই ভোটটা জাহাঙ্গীর দিবে, কতদিন আগে মারা গেছে, এই ভোটটা জাহাঙ্গীর দেবে বলে ব্যবস্থা করে রেখেছে। কাকিমা মারা গেছে 6 বছর, তার নাম ইনার কাকিমা, এই ভোটটা ফলতার জাহাঙ্গীর দেবে। এটা পশ্চিমবঙ্গ। সমাজ করে আমরা ঘর ছাড়া হয়ে গিয়েছিলাম। আমরা ভালো করে উপরে রোগড়ান না, আমাদের রোগড়া লাভ নেই, আমরা যা করার করবো। এবারের অন্য ভোট দেখবেন আপনারা। জাতীয় নির্বাচন কমিশন এর আগে কংগ্রেস সিপিএম ছিল অপোজিশনে, সেটিং অপোজিশন, ভোটটা এবারে অন্যরকম ভোট দেখবে। সেটা এখানে বলবো না, আমি তো পাবলিকলি বলেছি 6 বছর একটা লোকের থাকা উচিত না, ওনার এগেন্স্টে পার্সোনাল কোনো অ্যালিগেশন নেই,
আমি ওনাকে এসডিও থেকে চিনি, উনি ওয়ানটাইম এসডিও ছিলেন আমার হোম টাউনে। আমার ওনার কাছে কোনো পার্সোনাল, একটা লোককে 6 বছর একটা পোস্টে রাখা উচিত, এগুলো ট্রান্সপারেন্ট। আমরা বলেছি এখানে তৃণমূলের কর্মচারী ফেডারেশনের লোকগুলোকে আউট করুন, ঝাঁটিয়ে বিদায় করুন। তা কে রেকর্ড করতে পাঠিয়েছে? আসুন, হ্যাঁ আসুন, কাউকে পাঠাতে হবে আপনাকে? আসুন, আমি ভালো করে বলে দিচ্ছি। আর কর্মচারী ফেডারেশনের লোককে পরিষ্কার করতে হবে এবং 2 বছরের বেশি যারা আছে তাদেরকেও সরাতে হবে। ধর্নায় বসেছে, ওখানে গ্রুপ টি যারা চাকরি প্রার্থীদের ওদের পুলিশ তুলে দিয়েছে। শুধু গ্রুপ ডি কে তোলেনি, এসএলএসটি কে তুলেছে। গতকাল এসএলএসটি কে তুলেছে, সেখানে আমার তো মনে হয় ওর দিকে কে তাকাবে আমি জানি না। এই ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, এদের কাজ 3 মাস 4 মাস 6 মাস। আমরা তো চাইবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জল বের করে দুধ থেকে, ফেক লোকদের বের করে বুক করুন, অ্যারেস্ট করুন, সিবিআই হাতে তুলে দিন, আর বাকি লোকের পাওনা থাকলে দিয়ে দিন। এইসব ড্রামাবাজি করে ভোটের জন্য করছে। কারণ কোচবিহার থেকে রানাঘাট পর্যন্ত, ভাটজংলা পর্যন্ত হেঁটে দেখেছেন বাজার খুব খারাপ। এবারের বাজার খুব খারাপ, রাস্তাঘাটে লোক নেই। কয়েকটা চ্যানেল খুব চিৎকার করেছে, তাতেও কোনো ছিঁড়া ভিজেন। ও যারা ভোটার নয়, 12-14 বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে এনে অধিকাংশ জায়গায় চেষ্টা করা হয়েছে মডার্ন ডেকোরেটরের টেন্টের নিচেরটা ভরানোর জন্য। সাসপেনশন উঠে গেল বিধানসভায়, যে এমনিতেই উঠবে, আবার কে তুলবে? কে তুলবে? এ তো আমি সুপ্রিম কোর্টে গেছিলাম, আমি হাইকোর্টে গেছিলাম। হাইকোর্টে 22 সালে রাজাশেখর মান্তা অনারেবল জাস্টিস, তিনি সুপ্রিম কোর্টের মহারাষ্ট্রের এমএলএদের সাসপেনশনের অর্ডার দেখিয়ে দিয়েছিলেন সরকারি লয়ার। তাতে একটা সেশন বা একটা নির্দিষ্ট টাইমের বেশি, ও যেটা লেস, যেহেতু সেশন শেষ হয়ে গেছে আপনার 8 তারিখ মনে সম্ভবত নভেম্বরের, সেশন যখন শেষ হয়ে গেছে ওটা অলরেডি রিভোক হয়ে গেছে। কে কার দয়াতে? আমি কি বিমান ব্যানার্জির দয়ায় নন্দীগ্রাম থেকে জিতেছি নাকি? আমি অপোজিশন লিডার হয়েছি কি মমতার দয়ায় নাকি? আমাকে নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ করেছে। স্পিকার বলছেন যে শুভেন্দু অধিকারী যদি আমার সঙ্গে যদি আলাদা কথা বলতে চান তাহলে আসতে পারেন, সৌজন্য সাক্ষাৎকার আমি করব, কিন্তু বিজনেস অ্যাডভাইজারি বা অল পার্টিতে তার কোনদিন যাব না আমরা যতক্ষণ না অশোক লাহিড়ীকে পিএসসি বসাই। 1964 সাল থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন বাই কনভেনশন মেন অপোজিশন পার্টির লোক। ইভেন লাস্ট টাইমও যে মানস ভূঁইয়াকে করেছেন, অপোজিশনের 6 জনের মধ্যে উনি একজন ছিলেন। এবারে যাকে করছেন আপনি, প্রথম মুকুল রায়, পরে কৃষ্ণ কল্যাণী, আমাদের 6 মধ্যে নয়, আমাদের 6 মধ্যে আমি অশোক লাহিড়ীর নাম দিয়েছি। আপনার পছন্দ হলো না, আপনি মনোজ টিকাকে করতে পারেন, আরো যে 3 জন আছে তাদের করতে পারেন, ওটা আপনার অধিকার। আপনি, এটা প্রপোর্শন ভোট হয় রাজ্যসভার মধ্যে। ফিনান্স কমিটিতে 20 জন মেম্বার থাকে, তাতে পশ্চিমবঙ্গ বিধানসভায় যা নাম্বার, তাতে টিএমসি জিতবে 14, বিজেপি জিতবে 6। আমার 6 মধ্যে থেকে, বিজেপির 6 মধ্যে থেকে আপনি যে কোনো লোককে চুজ করতে পারেন, আমার প্রপোজাল রেকমেন্ডেশন নাও নিতে পারেন। আপনি কাকে করেছেন? আপনার 14 মধ্যে একজনকে রিজাইন করিয়ে আপনার টিএমসির কোটা থেকে তাকে বিজেপি সাজিয়ে আপনি তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছেন। আর মুখ্যমন্ত্রী, আমি অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ী, মনোজ টিগ্গার সামনে বলছে অশোক লাহিড়ীকে দিয়ে দাও, আমি রাজ্যের অর্থমন্ত্রী করব। মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন, এবং আমি একা তো নয়, আরো 3টে উইটনেস ছিল। যে মুখ্যমন্ত্রী অশোক লাহিড়ীকে অর্থমন্ত্রী করতে চান, সেই মুখ্যমন্ত্রী বা তার পরিচালিত বিধানসভা তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে না। আমরা 2021-এ 77 আসন নিয়ে জিতার পরে প্রথম অল পার্টি মিটিং এ যোগ দিয়েছি, প্রথম বিএ কমিটির মিটিং এ যোগ দিয়েছি। যেদিন অধ্যক্ষ এই ধরনের কাজ করেছে, রাজনৈতিক প্রভাবিত সিদ্ধান্ত, সেদিন থেকে আমরা যাইনি যতক্ষণ না অধ্যক্ষ এবং শাসক দল তার সিদ্ধান্তর পরিবর্তন করবে, ততদিন আমাদের পাবেন না। আর এরপরে আমরা সরকার চালাবো, আমরা ঠিক করব
পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কাকে করবে? মুখ্যমন্ত্রী ভাই প্রকাশ্যে দল ভাঙাচ্ছে শুভেন্দু বাবু। কিন্তু শাহজাহান এখনো ধরা পড়লো না, এজেন্সির কি সবই? ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী ধরা পড়ে গেল, কিন্তু এখানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ইডি ধরেছে, ঝাড়খণ্ড পুলিশ ধরেনি। কিন্তু আর শাহজাহান শাহজাহানকে মমতা পুলিশ শেল্টার দিয়ে রেখেছে। শাহজাহানকে বাঁচিয়ে রাখতে হবে, অক্ষত রাখতে হবে, নইলে বসিরহাট লোকসভা জেতা যাবে না, বারাসাত জেতা যাবে না। শেখ শাহজাহান, শিবু হাজরার বিরুদ্ধে সন্দেশকারী মানুষ রাস্তায় নেমে স্বতঃস্ফূর্তভাবে দুটো ঘেরি উদ্ধার হয়েছে, বাকিটাও উদ্ধার হবে এবং আদিবাসীরা তারা নিজেরা উদ্ধার করছে। উত্তম সর্দারের জোর করে দখল করা 300 বিঘা জমি ঘেরি উদ্ধার হয়েছে, আরেকটা বড় ঘেরি আছে, ওটাও উদ্ধার হবে। একদম সাফ করব আমরা। গেঁড়ু কি করে তুলতে হয় জনগণকে দিয়ে দেখি। রাজ্যপালের অশোক লাহিড়িকে সরাসরি এই প্রস্তাব, মানে সামনেই দল ভাঙার প্রয়াস একদম। আমি অগ্নিমিত্রা পাল, মনোজ টিগ্গা, অশোক লাহিড়ি বলছেন আপনারা অশোক লাহিড়িকে দিয়ে দেন, আমি অর্থমন্ত্রী করব। আরে যাকে অর্থমন্ত্রী করতে চান তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করতে চান নাকি? তো ভয়ঙ্কর অ্যালিগেশন, মুখ্যমন্ত্রী সরাসরি এটা জানি তো 22 সাল থেকে সবাই হয়ে গেল। মুখ্যমন্ত্রী আমি তো 3টে উইটনেস দিয়েছি, তাদেরকে জিজ্ঞেস করুন। আচ্ছা আরেকটা বিষয়, সেটা হচ্ছে রাজ্য করছে যে এই রাজ্যে প্রকল্প করতে দেওয়া হচ্ছে, রেলমন্ত্রী নামকে বলছে এই রাজ্যে প্রকল্প কোথায় এয়ারপোর্ট করতে দেয়নি বলছে বিএসএফ। 72টা জায়গায় বিএসএফ কে জমি দেয়নি। অমিত শাহজি তিনি নবান্ন পর্যন্ত গেছেন, নবান্ন পর্যন্ত রিজিওনাল মিটিং এ গিয়ে আমরা যখন এয়ারপোর্টে জিজ্ঞেস করেছি, আমি জিজ্ঞেস করেছি, সুকান্ত ওর সঙ্গে ছিল, সেখানে অমিতজি ক্লিয়ার বলেছে যে আমার 72টা জায়গায় জমি দেয়নি বলে কাঁটা তার আমি কমপ্লিট করতে পারছি না, এটা দেশের ইন্টারেস্ট, তাই মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম জমি চাইতে। তারপরেও জমি দেয়নি। গত ডিসেম্বর মাসে অজয় ভাল্লা আমাদের স্বরাষ্ট্র সচিব সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছেন তাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এগেইনস্টে অ্যালিগেশন করেছেন যে তারা দেশের জাতীয় স্বার্থে সুরক্ষার জন্য জমি প্রোভাইড করছে না। নো রেল ফ্রেট করিডোর, নো নিউ আরওবি, নো নিউ এফওবি, নো বিএসএফ এর ল্যান্ড, কিচ্ছু নেই। 500 টাকা আর ডিআর লটারি আর 28 টাকার পাউচ। কুয়াশার মধ্যে ছেলেরা পড়ি কি মরি করে নৌকো পেরিয়ে পান হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। এই মোহাম্মদ জিন্তুগুলো তিনি 12টার পরীক্ষা সকাল 9টায় করে দিয়েছেন, 9:45-এ। ছবিগুলো দেখুন, সুন্দরবন থেকে আসছে, ঘন কুয়াশা, পড়ি কি মরি করে বাচ্চারা সব নৌকোর উপরে উঠছে যে আমাদের 9টার মধ্যে ঢুকতেই হবে, 9:45-এ পরীক্ষা। এই একটা উন্মাদের রাজত্বে আছি। উন্মাদের রাজত্বে 3টে জিনিস পাওয়া যায়, 500 টাকা ডিআর লটারি আর 28 টাকার মদের পাউচ। 12.5 বছরে সবচেয়ে বড় কৃতিত্ব নতুন 21,000 মদের দোকান। রাজ্যপালের ভাষণ ছাড়া এবারে বাজেট অধিবেশন, রাজ্যপালের ভাষণ ছাড়া উনি সব পারেন। উনি সার্কিট হাউসগুলোতে যে ছিলেন, মাঝ রাত্রে কালো কাছে গাড়ি দিয়ে দিয়ে কাকে নিয়ে এসে ভোটের আলোচনা করেছেন আমার কাছে সব সার্কিট হাউসের তথ্য। ইলেকশন কমিশন এলে বলবো। রাজ্যপালের ভাষণ ছাড়া এবার বাজেট অধিবেশন, এটা রাজ্যপালকে জিজ্ঞেস করুন। রাজ্যপাল তো হাতে কড়ি দিয়েছিলেন। গতকালও দিল্লিতে অমিতজি এবং ধনখড়জির সঙ্গে দেখা করার পরে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছেন। তা কখন প্রেম প্রীতি ভালোবাসার উদয় হয়, কখন ঝগড়া হয়, তা আমি বলতে পারবো না। রাজ্যপাল বলছে শাহজাহান রাজ্যপাল অনেকদিন ধরে অনেক কথা বলেন, ওর কথা কিন্তু গুরুত্ব দেয় না। ওরা তো দেয় না। ওয়ার রুম খুলেছিলেন, 72,000 কমপ্লেন পাঠিয়ে দিয়েছিলেন, একটা কমপ্লেনের কিছু হয়। আমরা মহামান্য রাজ্যপালকে বলেছি আপনার হাতে প্রচুর ক্ষমতা আছে, আপনি আবার পাওয়ার এক্সিকিউটিভ। हेमंत सोरेन के साथ खड़ी हुई है और कही है कि बीजेपी आना वो दिल्ली होते हुए बंगाल आने वाला है। ये रूट तैयार है। ये रांची हमारे नजदीक है, लेकिन वो दिल्ली घूम के कलकत्ता आएगा। इसलिए आज हेमंत सोरेन को सपोर्ट करना चाहिए, काल केजरीवाल को सपोर्ट करना चाहिए। तीसरा दिन हेमंत सोरेन और केजरीवाल का बाचे हुए आदमी है जो है
वो ममता की उनकी भातीजा को सपोर्ट करेगी। ये रेसिप्रोकल है, ये चोरों का सिंडिकेट, বলছি এটা কি বাংলায় বলছি? चोर मचाए शोर। নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত বলছেন, নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত এজেন্সি, এটা মমতা। এবং কেজরিওয়াল আর কি কেজরিওয়াল অনেকবার ইডির যে হাজিরা সেটা এড়িয়ে গিয়েছেন, কি কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আপনাকে বলি, ইডির নোটিশকে চ্যালেঞ্জ করে এরা হায়ার জুডিশিয়ারিতে গেছেন, তাহলে হায়ার জুডিশিয়ারিও রাজনৈতিকভাবে প্রভাবিত। এবং সুপ্রিম কোর্টে কালকে সিনিয়র লয়ার মেনশন করার পরে আজকে স্পেশাল বেঞ্চে হিয়ারিং করে পিটিশন রিজেক্ট করে রাঁচি কোর্টে পাঠিয়ে দিয়েছে। আইনটা সবার ক্ষেত্রে এক, আইনটা কালীঘাটের কাকুর ক্ষেত্রেও যা, হেমন্ত সোরেনের ক্ষেত্রেও তাই। স্বাভাবিকভাবে এই কেজরিওয়াল বলুন, হেমন্ত সোরেন বলুন, এরা কিন্তু বাঁচার জন্য নোটিশ পাওয়ার পরে হায়ার জুডিশিয়ারিতে গেছেন। হায়ার জুডিশিয়ারি কখনোই এদেরকে এন্টারটেইন করে না। তাহলে মমতা ব্যানার্জি আজকে যে অভিযোগ করছেন, এটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নয়, বিচার ব্যবস্থার বিরুদ্ধে। এটা গণতন্ত্রের পক্ষে মোটেই সুখকর নয়, কারণ ভারতবর্ষের জুডিশিয়ারি এখনো অত্যন্ত নিরপেক্ষ একটি সংবিধানের বড় ছাতার মতো প্রোটেকশন দিচ্ছেন বলেই রাম মন্দির সুষ্ঠুভাবে নির্মিত হয়েছে। কিছু বিরোধী দলের গাত্র দেওয়া হয়েছে, কিন্তু কোন সম্প্রদায়ের মানুষের মধ্যে এতটুকু অ্যালার্জি হয়নি। ইভেন আমাদের পছন্দ হয়নি, তবুও গুজরাট হাইকোর্টের সিদ্ধান্তকে খারিজ করে রাহুল গান্ধীর এমপিসিকে রিইনস্টেট করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু আমরা জুডিশিয়ারিকে রেসপেক্ট করি বলে আমাদের সর্বোচ্চ নেতা থেকে নিচের স্তর পর্যন্ত কেউ কিন্তু জুডিশিয়ারিকে আমরা অ্যাটাক করি। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি হেমন্ত সোরেনকে কেন্দ্র করে বিজেপির এনডিএ সরকার এবং এজেন্সিকে অ্যাটাক করতে গিয়ে বিচার ব্যবস্থাকে অ্যাটাক করছেন, যেটা গণতন্ত্রের পক্ষে অশুভ লক্ষণ। সিপিএম কংগ্রেস বলছে এই যে রাজ্যপাল 10 দিনের সময় দিয়েছে ঝাড়খণ্ডে, এটা বিধায়ক ঘোড়া ফেরা বেচার সময় দিয়েছে। এটা রুটিন। এটা যখনই চিফ মিনিস্টার চেঞ্জ হয় তখনই ফ্লোরে আপনার তার সংখ্যা নিয়ে গভর্নররা করেন। এটা ভারতবর্ষের নতুন প্র্যাকটিস নয়। এটা অন্য কোনো উদ্দেশ্য থাকলে তাহলে চম্পাই সোরেনকে তো ডাকতই না। আমি অন্তত জানি, যেহেতু ঝাড়খণ্ড আমার নেক্সট ডোর নেবার, 11 জনেরও বেশি এমএলএ তারা সরকার পরিবর্তন করতে চাইছেন, পরিবারের হাতে সরকার রাখতে চান না। বিজেপি বরঞ্চ ভোটের জন্য অপেক্ষা করছে, কারণ এই বছরই ঝাড়খণ্ড, মহারাষ্ট্র ইত্যাদি স্টেটে, হরিয়ানাতে লোকসভা ভোটের পরেই নির্বাচন। নরেন্দ্রপুর শিক্ষক নির্ভর ঘটনায় জেলে পড়ার কথা বলতে পারে, ওটার সঙ্গে বলছে কে? মুখ্যমন্ত্রী বারে বারে আমাকে জেল ফুটো করে বেরিয়ে আসে। বারবার চোর জেল চোর ফুটো করে কি করে বেরোচ্ছে? এই কথাটা বলছে, কালকে বলেছে। উনি জেলে যাবেন, উনি জানেন উনি চুরি করেছেন। মনে হয় ড্রিল মেশিন নিয়ে যাবে। উনি চুরি করেছেন, উনি জানেন। উনি গরু পাচার করেছেন, উনি জানেন, তাই বিএসএফ কে গালি দিচ্ছেন। উনি চুরি করেছেন, উনার পরিণতি হেমন্ত সোরেন হবেন, উনি জানেন। শুভেন্দুদা, বলছি যে এবছরের লোকসভা নির্বাচন কি রক্তপাতহীন শান্তিপূর্ণ ভোট হবে নাকি প্রতিবারের পশ্চিমবঙ্গে এখনই আশা করা উচিত না, কিন্তু আমরা এবারে টু রেস্টোর ডেমোক্রেসি, এবং 15টা স্টেটে ভোট হয়েছে, কোথাও পোস্টপোল ভায়োলেন্স হয়নি। এবারে আমরা অনেক বেশি প্রস্তুতি নিয়ে নামছি, তাতে যারা সামনে থেকে এই সরকারকে সরানোর ক্ষেত্রে বা তৃণমূলকে হারানোর ক্ষেত্রে, এক তো লোকসভা ভোটে তৃণমূলের কোনো ইরেলিভেন্ট, 543টায় ভোট হবে, খুব বেশি হলে 42টায় প্রার্থী হবে। তৃণমূল কংগ্রেস অপ্রাসঙ্গিক শক্তি লোকসভায়, তার কাছে কোনো প্রধানমন্ত্রীও নেই, আর দেশে নিয়ে তাদের ভাবারও দরকার। তবুও আমরা এই লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ডেমোক্রেসিকে রেস্টোর করার জন্য, এবং যারা ডেমোক্রেসি রেস্টোর করার জন্য সামনে এসে লড়বেন তাদেরকে ফুল প্রুফ প্রোটেকশন দেওয়ার জন্য বিজেপি এবারে কোমর কষে ময়দানে নামবে। ওটাই সময়সীমা বেড়ে গেল, নরেন্দ্রপুরে এখন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা যাবে। কোথাও গ্রেফতার হবে, তৃণমূল বলেনি গ্রেফতার হবে।
শুভেন্দুবাবু বলছি যে হেমন্ত সোরেনের গায়ে হাত পড়লো, কিন্তু আপনারা যে বারবার এইখানে যে মাথাদের কথা বলছেন তারা তো ইন্ট্যাক্ট রয়েছে, তাহলে কি বিজেপির সঙ্গে টিএমসি সেটিং? মানে হচ্ছে যে হেমন্ত সোরেন তো ধরা পড়লেন, কিন্তু এখানে যে মাথাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হলে এই রিক্রুটমেন্ট স্ক্যাম, শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তর কোনোদিন জেলে নেই। এই চাল গম চুরি, রেশন কোনোদিন সামনে আসতো না। মাথাদের কি হবে? মাথাদের কি হবে বিজেপি বলবে না, আমরা বলছি মাথারা ইনভলভ। কারণ জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে ইডি যে রিপোর্ট দিয়েছে 600 পাতার ভাইপোর সই করা রিপোর্ট, তাতে লিপস এন্ড বাউন্সের 600 কোটি টাকার সম্পত্তি ওইখানে দেখানো হয়েছে এবং তারপরে 7.5 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচমেন্ট করেছে ইডি নোটিফিকেশন করে। ন্যাচারালি আমরা বলছি তোমাদের হাতে যত এত ডকুমেন্ট আছে, তোমরা ফাইনাল কল বা একেবারে স্ট্রং অ্যাকশন কেন নিচ্ছ না, তা আমাদেরও আবেদন আছে। বাকি এজেন্সি কখন কি করবে, কোর্ট মনিটরিং বিষয়গুলি জুডিশিয়ারি কি করবে, এটা তো এর মধ্যে বিজেপির কোনো রোল নেই। কিন্তু বিজেপি অলওয়েজ ডিমান্ড করছে যে সব সময় নিচের তলা অ্যাকশন অপারেশন হচ্ছে, উপর তলাতেও যাওয়া উচিত। এবং এই রাজ্যে সমস্ত দুর্নীতি হয়েছে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বের সময়ে। তার ভাইপো করলেও মমতা ব্যানার্জির নেতৃত্বে করেছে। কৃষ্ণমন্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, অন্য যারা পার্থ সহ যারা করেছে সবাই মমতা ব্যানার্জির লিডারশিপে করেছে এবং মমতা ব্যানার্জি নিজে ইনভলভ দুর্নীতিতে। তাই মমতা ব্যানার্জির বিরুদ্ধেও অ্যাকশন হওয়া উচিত, এ দাবি পশ্চিমবঙ্গ বিজেপির ছোট থেকে বড় সমস্ত কার্যকর্তা করে, আগামী দিনেও করবে। বলছে রাহুলের যাত্রাপথে কাটার তৃণমূল, জয়রাম রমেশের গলায় অন্য অপ্রাসঙ্গিক পার্টি। ममता बनर्जी का 48 घंटे का